আমি কোনো মতেই আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেব না। জামাত কি ইলেকশনে জিতবে? চান্স কতটা তাদের? ও ইয়েস, অ্যাবসলিউটলি। ফাজিলদের আড্ডা। আমি খাইতে পারবো না, তুইও খাইতে পারবি হাদিকে এই দেশের মানুষ ভালোবেসেছে। না, কিন্তু চেঞ্জটা কি হলো? বোয়িংয়ে হচ্ছে আমরা সবাই। কেন লিখেছেন? আমি ৯ বছর বয়সে এতিম হওয়া ছেলে। আই নো হোয়াট লাইফ ইজ। তো মানুষ যখন আপনাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই বলে অ্যাড্রেস করে, তখন আপনার কেমন লাগে? বিহারি, মুসলমান, আওয়ামী দালাল, যা হোয়াট এভার ইউ সে। এটা আপনার জন্য ম্যানেজ করা কতটা কঠিন? জামাত ইসলামী যেটা সমর্থক, তারা দুনিয়া সবাইকে হেট করে। সরকারটা কতটা স্ট্রং হবে? আলটিমেটলি যারা মনে করছে নির্বাচন ফেসবুকে হবে, দে আর রং। না, এখনই আপনি নিশ্চিত করে কিভাবে বলছেন? যদি শেখ হাসিনা থাকতো, এটা আপনি করতে পারতেন না। না, ইন্ডিয়াও তো ল্যান্ড অফ প্লেন্টি না। ইউ আন্ডারস্ট্যান্ড যে কারা এটার সাথে জড়িত ছিল। কিন্তু এনসিপি তো জামাতের সাথে জোট হয়েছে। দে উড বি আ গ্রুপ যে জান্নাতের টিকিট বিক্রি করবে। এটা কি আপনার আশা না বিশ্বাস? সো ফার ফ্রম রিয়ালিটি। দল হিসেবে জামাতকে কিভাবে মূল্যায়ন করেন? আমি কেবল একজনকেই ভালোবাসি। তো মানে এটা জেনেটিক ব্যাপার। ফামাই বঙ্গা কি? বোয়িংয়ে হচ্ছে আমরা সবাই মানে বাংলাদেশি, সবাই বোয়িংয়া। বঙ্গা কেন বলেন? বাংলাদেশি বললেই তো পারেন। বাংলাদেশি বললে তো আপনি ওটা নোটিস করবেন না। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা ইন্ট্রোডাকশন দিয়ে আসি। ফাহাম আব্দুল সালাম একজন বিজ্ঞানী, একজন লেখক এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। আপনারা গত কয়েক বছর ধরে ফেসবুকে যারা যারা তার বই নাও পড়েন, ফেসবুক যারা পড়েন তারা নিশ্চিতভাবে তাকে চেনেন। আজকাল ঢাকায়, বাংলাদেশে অনেক পডকাস্টে তাকে দেখা যাচ্ছে। ফাহাম আব্দুল সালাম আজকে এসেছেন আমাদের কথা চলুক পডকাস্টে। হামাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে আলাপটা করছিলাম, আপনার একটা স্ট্যাটাস পড়ছিলাম, 1 ঘন্টার আলাপকে 1 শব্দে রিডিউস করা এবং সেখান থেকে সিদ্ধান্তে আসার এক আশ্চর্য বাসনা বঙ্গার। সে কিছু জানতে চায় না, বুঝতে পারে না শব্দের আকাঙ্ক্ষা কী, কী উপসংহারে আসার হুল্লোড়ে সে তাগড়া। কেন লিখেছেন? দেখেন, আমি আসলে আমার দেশের মানুষকে দেখতে চাই, বুঝতে চাই, এবং এটা আমাদের দেশের মানুষের একটা পিকিউলিয়ার প্রবণতা। তারা যেই কাজটা আমার কাছে মনে হচ্ছে করতে চায়, সেটা হচ্ছে তারা সরাসরি কনক্লুশনে আসতে চায়, তারা বিচার করতে চায়, কিন্তু তারা কখনো চিন্তা করতে চায় না যে এই কথাটা কেমন। যেমন আপনি যেই প্রসঙ্গের প্রশ্নটা বললেন, সেহেতু আমি বলছি যে আমাকে প্রশ্ন করা হয়েছিল ওই হাদির মৃত্যু নিয়ে। তা হাদিরকে মেরে ফেলা হয়েছে, এটা আমরা সবাই জানি, এবং আমি ওই ওই যেখানে এটা বলছি প্রথমেই বললাম যে হাদিকে মেরে ফেলা হয়েছে। কিন্তু যখন মানুষ একটা এক্সপ্রেশনে যায় যে আমার আসলেই খুব দুঃখ আমার লাইফের, এই ছেলেটাকে আমি খুব ভালোবাসছি, কিন্তু জাস্ট কথার কথায় মানুষ বলে না যে হাদি মারা গেছে। এই একটা ওয়ার্ডকে নিয়ে অনলাইনে দেখলাম সবাই বিশাল অনেকের অনেক কথা। তো এই কারণে বললাম যে শব্দের আকাঙ্ক্ষা কী, মানে এইটা একটা বিচিত্র ফেনমেনন যে আপনি একটা কথা যখন বলেন, শব্দ যখন প্রক্ষেপ করেন কিংবা লেখেন, এটা তো আপনি একটা ইন্টেনশন থেকে লেখেন। এই ইন্টেনশনটা বোঝা কিন্তু জরুরি যে আপনি কেন বলছেন। এবং মানুষ যখন কথা বলে, অবশ্যই মানুষ যখন আমি যখন আপনার সাথে বসে কথা বলছি, আমার ওই অ্যালার্টনেসটা থাকে না যে কোনো মানুষের ক্ষেত্রে। আপনি যখন লিখবেন তখন এক্সট্রিমলি ফাইন লেভেল অফ ওটা থাকে, কিন্তু ফট করে একটা ওয়ার্ড থেকে ধরে যে একটা কনক্লুশনে চলে আসা, ফ্র্যাঙ্কলি আমার বিরক্ত লাগে। বাট আমি দেখি, বুঝি, বাট দ্যাটস হু উই আর। এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব, কিন্তু আপনি হাদি প্রসঙ্গটা যখন আনলেনই, মানে হাদিকে নিয়ে বাংলাদেশে যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর বা এক ধরনের হাইপ আছে, মানে এটা কি যথাযথ? আমি হাইপ বলবো না, আমি বলবো যে হাদিকে এই দেশের মানুষ ভালোবেসেছে। এইটা একটা ভেরি ইউনিক থিং। ওয়েদার এই ভালোবাসার গতিপথ কি, ভবিষ্যৎ কি, এটা আল্লাহ জানেন, আমি জানি না। কিন্তু যে জিনিসটা মানুষ হাদির ব্যাপারে, আমি নিজেও দেখেছি। আমার মা আমাকে বলছে যে আমি আসার পরের দিনই কবর জিয়ারত করতে গেছি, এবং এটার কারণ কিন্তু ওর পলিটিক্স না। আমি আপনাকে সরাসরি বলছি যে ওর রাজনীতির কারণে না। যেটা আমার কাছে হাদিরকে, আমি এই ছেলেগুলোকে খুবই ভালোবাসি, এবং হাদির ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ওর যে অনেস্টি, ওর যে স্ট্রেট ফরওয়ার্ডনেস, এবং ওর যে নুয়ান্সড আন্ডারস্ট্যান্ডিং। ইয়েস, অনেকে উল্টাপাল্টা কিছু তার কথা আছে,
গালিগালাজ। আপনি অনেক বলেন। ইয়েস, মানে আমি কিভাবে আরেকজনকে গালি নিয়ে মানে আমি ওটাই সমালোচনা বলতে যাচ্ছিলাম যে বইঙ্গা ২ টাকার ফকিন্নি আরো কিছু শব্দ মানে আমি করি। এটা বলতে পারবো না। টুট, টুট, টুট মার্কা অনেক শব্দ দ্যাটস আপনি অলরাইট, লেখেন। দ্যাটস অলরাইট। মানে মানে আমি তো কখনো কাউকে বলি না, কারণ আমি যদি কাউকে, কিন্তু আমি কিন্তু ভালো হয়ে গেছি আচ্ছা, কবে থেকে? এই ৫ই আগস্টের পর আমি ভালো হয়ে গেছি। অনেক লিখছেন হ্যাঁ, তারপরেও। এই তো কয়েকদিন এখন আগেও আমি লিখেছেন। এখন মানে যে জিনিসটা, তো ওই গালিগালাজ নিয়ে আমার পার্সোনালি স্পিকিং এটা নিয়ে বলার আমার কোনো রাইট নাই এবং উচিত না। আমার জন্য বলাটা অশোভন। বাট আই আন্ডারস্ট্যান্ড যে সাম পিপল ওয়াই dislike him based on that usage of certain words. কিন্তু আমার কাছে না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এটার কারণ হচ্ছে গিয়ে যে ধরেন এরা হচ্ছে গিয়ে বাচ্চা ছেলে, ২৭-২৮ বছর বয়সের ছেলে, আমি ঠিক বয়সটাও জানি না, কাছাকাছি বয়সী হবে, এবং ওদের যে জীবন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এখন বাংলাদেশের যে ৩০ বছরের ছেলে, ওর পুরাটা সময় কেটেছে আওয়ামী আমলে, এবং এই আওয়ামী আমলে it was only words that you had, nothing else. এটা কি আপনার লেখা সেই বাংলাদেশের হতাশ প্রজন্ম? আপনি হ্যাঁ। লিখেছেন একটা লেখায়। হ্যাঁ, এই এই প্রজন্ম ভীষণ হতাশ, এবং হতাশার চেয়েও বড় সমস্যা কি ভাই, যে তারা আশা করাটা, তারা সিনিক হয়ে গেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়। যে দেখেন, এটা হলো কেন? এটার সাথে কি ওই রাজনীতির সম্পর্ক আছে যে একটা জেনারেশন বড় হয়েছে, একটা দল, একজন হ্যাঁ, মানুষের নাম। মানে একটা ফুল জেনারেশন একটা ব্রুটাল ডিকটেটরশিপের মধ্য দিয়ে তারা বড় হয়েছে, এবং এই জেনারেশনটার কাছে মানে এক্সাম্পলার ছিল না। এক্সাম্পলার ছিল না যে সমাজে যারা, আমরা বড়দের দিকে তাকাই না, যে বড়রা কি করেন, বড়রা সমাজের জন্য রেফারেন্স তৈরি করেন। এমন হওয়া যায়, এই রেফারেন্সটা ভালো হলে তখন আপনি ভালোর দিকে যাবেন, খারাপ হলে খারাপ দিকে যাবেন। আমি যখন ছোট ছিলাম, তখন আমার কাছে মনে হতো যে সত্যজিৎ রায়ের মতন যদি আমি গল্প লিখতে পারি, আমি 5-6-এ কথা বলছি, যে মানে যখন ফেলুদা পড়তাম, তখন মনে হতো যে তার মতন যদি আমি গল্প লিখতে পারি তাহলে আমার জীবন সার্থক। এটা একটা রেফারেন্স, তাই না? তো এই রেফারেন্স আপনার বদলাবে। তো এই যে একটা প্রজন্ম, তাদের যে রাগ টুয়ার্ডস স্ট্যাবলিশমেন্ট, এই রাগটার যথেষ্ট হেতু আছে। মানে আমি বলছি না যে এই রাগের কোনো কারণ নাই। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে গিয়ে যে তাদেরকে যে জার্নিটা হওয়া দরকার, এই জার্নি যদি একটা ফেজে ধরে নিয়ে তাদেরকে আমরা সবসময় ভিলিফাই করি, দিস ইজ নট এ গুড থিং। এবং এই কারণেই আমি কিন্তু এনসিপির নেতা নেত্রীদের তেমন কোনো সমালোচনা করি না, কারণ দে বিলং টু এ সার্টেন টাইম, এবং এটা খুব আনফর্চুনেট এরা অফ বাংলাদেশ, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং সেই সাথে আমি এটা ধরি যে তাদের পড়ালেখার যে কোয়ালিটি, এটা এত ডিটোরেট করেছে বাংলাদেশে, মানে বাংলাদেশে বাংলা মিডিয়ামের যে এডুকেশন, ইট ইজ কমপ্লিটলি ফেলড আস। এবং মানে আওয়ামী লীগ অনেক অপরাধ করেছে। এই জন্য লেখালেখি না করে আমরা পডকাস্ট করছি আজকে, সবাই দেখে। ইয়া, দ্যাটস ট্রু। মানে এবং মানুষের পড়ে না, এবং আমি অনেকের কাছে, যেটা আমার কাছে মানে আসলে খুব ভয়ের মনে হয়, যে এন্টায়ার জেনারেশনের মানে কারোরই কোনো অ্যাটেনশন স্প্যান ভেরি শর্ট, এবং আ লট অফ দেম হ্যাভ কনফিডেন্স উইদাউট নোয়িং দ্য স্টাফ। মানে আপনি যখন একটা জিনিস না জানেন তখন যদি কনফিডেন্স হয়, এটা কিন্তু বিপজ্জনক। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এন্টায়ার জেনারেশনের মধ্যে প্রেজেন্ট। হ্যাঁ, তো এরকম অনেক ভয়ের দিক আছে। কিন্তু হাদির প্রসঙ্গে যে আপনি বললেন যে এত পপুলার কেন, আই থিঙ্ক হি ডিজার্ভড ইট। কিন্তু সে ডিজার্ভ করেছে, মানুষ তাকে ভালোবেসেছে, বহু মানুষ তার জানাজায় এসেছিল। কিন্তু এরকম কি মনে হওয়ার কোনো কারণ আছে শহীদ হাদিকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক তৎপরতাও আছে? ও ইয়েস, বাংলাদেশের মানুষের এটা স্বভাব। মানে আমি তো আসলে গালিগালাজ করলে ব্লক করে দিই মানুষকে। আই মানে আই ডোন্ট লাইক ইট পার্সোনালি, কাউকে গালিগালাজ করা, এটা আই ডোন্ট লাইক দ্যাট। তো আমাকে করলে আমি ব্লক করি। তো রিসেন্টলি আমি যাদেরকে আমি ব্লক করি, আই উইল নট লাই টু ইউ, মানে কসম কেটে আমি বলতেছি যে 90% যারা গালিগালাজ করে, পারহ্যাপস মোর দ্যান দ্যাট, সবার ওই ফেসবুকের ওই ছবিটা হচ্ছে কি হাদির। তো হাদিটা তো আমি প্রায় ভাবি যে ওরা হাদির
ছবিটা দিয়ে আসলে কেন রাখে? আমার কাছে মনে হচ্ছে এটা একটা ওদের জন্য আড়াল। এই লাল যে পতাকা, হাদি, এগুলো হচ্ছে একটা আড়াল। মানে এটা আমাদের সবারই একটা না মুখোশ থাকে আমাদের সমাজে। তো এইটা হচ্ছে গিয়ে কারেন্ট ট্রেন্ড, এবং ভবিষ্যতে সাপোজ যদি আম ধরা যাক, আমি বলছি না যে আমেরিকা ইরানকে অ্যাটাক করলো, একটা ইরানের বাচ্চা মেয়েকে মেরে ফেললো। পরে আবার ট্রেন্ড অনুযায়ী ওই মেয়েটা হবে আড়াল। হ্যাঁ? এবং এটা আমার জন্য খুব দুর্ভাগ্যজনক মনে হয় যে আমার নিজের জীবন কী? আমার নিজের ফিলসফি কী? এগুলার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। মানে যখন যেদিকে ট্রেন্ড সেদিকে চলে যাওয়া। এবং হাদির মৃত্যুকে নিয়ে যেটা আমার কাছে দুর্ভাগ্যজনক মনে হয়েছে, যে হাদির যে স্পিরিট, আপনি যদি ওর শেষ দিককার কথাগুলো শুনেন, সে কিন্তু রেগুলার পলিটিক্সের ব্যাপারে আগ্রহী, এবং সেটাই কিন্তু বাংলাদেশের জন্য জরুরি। এবং ওখান থেকে মনে হয় যে সে পলিটিক্সের জন্য ওকে মেরে ফেলার আগে ওর যদি আপনি লাস্ট কর্মকাণ্ডটাও দেখেন, সেটা হচ্ছে কি সে ক্যাম্পেইনিং করতে চাচ্ছিল, এবং টিভিতে কথা বলছিল ফর রেগুলার পলিটিক্স, অ্যান্ড দিস ইজ হাউ দিস নেশন শুড নির্বাচন করতে চাইছে, এবং এই জিনিসগুলোই হওয়া উচিত। কিন্তু দেখা গেল মারা যাওয়ার পরে হাদির মৃত্যুর, অর্থাৎ তার হত্যাকাণ্ডের ব্যাপারে মানুষের একটা স্বাভাবিক ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভটাকে একটা নির্দিষ্ট দিক থেকে চ্যানেল করা হলো, এবং মব তৈরি করা হলো, এবং প্রথম আলো, ডেইলি স্টারকে পুড়িয়ে দেওয়া হলো ওই রাগের বহিঃপ্রকাশ হিসেবে। এতে দেখেন ওখানে বিশাল সংখ্যক ইসলামিস্ট গ্রুপ ছিল। সো আই ক্যান গেস, আমি এটা বলতে চাই না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে কারা এটার সাথে জড়িত ছিল। এটা সার্টেনলি, মোস্ট সার্টেনলি এটা কোনো অর্গানিক মব না, এটার পেছনে ডিজাইন করা হয়েছে, এবং রীতিমতো অনলাইনে এই আগুনে ক্যাম্পেইন করা হচ্ছে, আগুনে ফু দেওয়া হয়েছে। এগুলো তো ভয়ঙ্কর ট্রেন্ড। আপনার যদি এই অফিস, আপনি একটা আমার সাথে কথা বললেন, হয়তো বা কেউ বললো যে আমি আওয়ামী লীগের দালাল, এখন কেউ যদি এসে আপনার এই অর্গানাইজেশন ভেঙে ফেলে, অনেক মানুষের রুটি রোজগারের ব্যাপার আছে। এটা তো একটা প্রেসিডেন্স তৈরি হয়ে যাওয়া, এটা ডেঞ্জারাস প্রেসিডেন্স। এবং এই ধরনের মব ভায়োলেন্স যে কোনো মানে আগামীতে যেই সরকারে আসুক, আমার কাছে আমার আকাঙ্ক্ষা থাকবে, আমি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এবং তাদের প্রতি পরামর্শ থাকবে যে ডু নট টলারেট দিস। ওই রাতেই আপনার দীপু দাসকে মেরে ফেলা হলো, তারপর গাছে ঝুলিয়ে পুড়ায় দেওয়া হলো। এটা কারা করছে? এটা ওই এলাকার লোকেরা, এটা ধর্মীয় কারণে হয়নি, এটা হয়েছে পরে দেখা গেছে আসলে এটা অফিস পলিটিক্স থেকে হয়েছে। কিন্তু কাজটা তো করেছে ওখানকার লোকাল লোকরা, এবং আমি দেখলাম যে ধর্মটাকে ব্যবহার করলো এবং বের করে দেওয়া হলো তাকে, মানে অফিস ফ্লোর থেকে, পুরো ক্লিয়ার। এখন এই জিনিস যদি আপনি আটকাতে চান, এই ঘটনায় যে যত মবের যত মানুষ ওখানে ছিল, তাদেরকে আপনি কমন ক্রিমিনাল হিসেবে ট্রিট করবেন, প্রত্যেকের প্রপার বিচার করবেন, যদি ফাঁসি হয় ফাঁসি দিবেন, কোনো ধরনের এক্সকিউজ দিবেন না। কারণ হচ্ছে গিয়ে এইটা যদি আমরা টলারেট করা শুরু করি, এই সমস্ত জিনিস রাগের বহিঃপ্রকাশ হিসাবে, যদি আপনার প্রাইভেট প্রপার্টি, আপনার লাইফকে আমি অ্যাটাক করার অজুহাত বের করি, আমি যদি ওইভাবে অ্যাক্ট করি, এবং সরকার যদি এটা চেয়ে চেয়ে দেখে, এই দেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর দিকে যাবে। আচ্ছা, এই রাজনীতিক আলাপ আমরা আরেকটু করব। আমি আসলে আপনার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে আলাপ করতে যাচ্ছিলাম। যেমন আপনার একটা বই, বাঙালি মিডিওক্রেটির সন্ধানে, মানে ওইটা যদি ওইটা পড়লে যে উপলব্ধিটা আমার, সেটা হচ্ছে আপনি বলছেন যে আমরা বাঙালি সমাজে গড়পড়তা মানকে মেনে নিয়েছি, মানে গড়পড়তাই এখানে অ্যাকসেপ্টেড। এখানে ন্যূনতম যোগ্যতা থাকলেই চলবে, মানে অতি উচ্চ যোগ্যতা নেই। ব্যতিক্রম বা কেউ কিছু হলে তাকে সন্দেহের চোখে দেখবে, এরকম বলছেন, এবং প্রশ্নকারীর চেয়ে অনুগত মানুষ বেশি গ্রহণযোগ্য, এরকম একটা ধারণা পাই আপনার বই থেকে। মানে এই উপলব্ধিটা আপনার আসলে কেন হলো? মানে ইজ দ্যার এ রিসার্চ, নাকি আপনি আপনার ধারণা থেকে লিখেছেন? আমার ধারণা, আমার অবজারভেশন, এবং আমার অবজারভেশন ইজ অনেক ক্ষেত্রে রাইট। এবং আমি অনেক আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের গড়পড়তা মানুষের IQ 75 থেকে 80-র মধ্যে হওয়ার কথা। তো মানে এটা জেনেটিক ব্যাপার নাকি? পরে গিয়ে দেখলাম যে না, আসলে আমি ভুল বলছিলাম, 74, আসলে আরও কম। হ্যাঁ, আসলে আরেকটু কম। তো গতকালই দেখলাম, অ্যাকচুয়ালি 2 দিন আগে দেখলাম একটা স্টাডি হয়েছে। আমি জানি না, আমি মানে বিষয়টা লেটস নট গেট ফিক্সেটেড উইথ দ্য নাম্বার। আমি যেটা বলছি যে বাংলাদেশের গড়পড়তা মানুষের IQ অতিরিক্ত কম, এবং এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই।
কারণ আমার এখানে লিভড এক্সপিরিয়েন্স আছে এবং আমি যখনই মানুষের সাথে রিজনিংয়ে যাই বিচিত্র ধরনের রিজনিং আছে এবং আমার বইয়ে আমি এগুলো আলোচনাও করেছি। না, এগুলো কিন্তু আমি ফোড়ন কাটার জন্য লিখি না এবং আমি মানুষকে মানে কি বলবো আঘাত করার জন্য বলি না, কিন্তু মানুষ অনেকেই ওটা ওইভাবেই মানে ইন্টারপ্রেট করে। আমার মধ্যে একটা ওই ছোট বয়সের ওই যে ফাজিল ছেলে ওই মোল্ড থেকে মানে ক্লাস বেঞ্চে বসে ফাজলামি করা। আপনি কি ওরকমই ছিলেন? আপনি ক্যাডেট কলেজে পড়েছেন, মানে হ্যাঁ, এখানে ক্যাডেট অনেক কলেজ। ফাজলামি করার সুযোগ ছিল। ও ইয়েস, অ্যাবসলিউটলি, ফাজিলদের আড্ডা ক্যাডেট কলেজ। তো ওই যে ওই মোল্ড থেকে আমি যে বের হতে পারি নাই কোনো দিন, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, যে আমি সম্ভবত সবার চেয়ে দেরিতে বুড়া হব এবং ওই কারণে যে ওই ফাজলামির একটা আকাঙ্ক্ষা মানুষের থাকে, তো মানুষের যে বেসিক নেচার, কোনো ইল ইন্টেনশন না, জাস্ট ফর দ্য সেক অফ ফাজলামি, আই কোয়াইট লাইক ইট। এবং সেজন্য বিভিন্ন শব্দ আমি হয়তো ব্যবহার করেছি লেখক হিসেবে উইথ নো রিয়েলি ব্যাড ইন্টেনশনস। তো দিস ইজ হু আই অ্যাম, এবং আমি কখনোই ওই পাবলিকের মানে প্রেশারে পড়ে আমার যেই নিজের খাইসলত যে হু আই অ্যাম, এটা আমি কোনোদিনও বদলাবো না, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইট, সো দ্যাটস অল রাইট। কিন্তু এই যে আইকিউর প্রসঙ্গটা বললেন, এটা কেন এরকম, আমার দুটো ব্যাখ্যা আছে। এটার কোনো প্রমাণ আমি দিতে পারবো না, আগের থেকেই দর্শকদের বলে রাখছি যে ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু দুটো অবজারভেশন আছে। হয়তো 100 বছর পর যদি কেউ এটা দেখেন, হয়তো কোনো ডেটা থাকবে। আমি সব কিছু এক্সক্লুড করে লজিক্যাল ডিডাকশনের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে সব কিছু সম্ভাব্য জিনিসকে বাদ দিয়ে দেখা যায় কোনটা লাস্টে থাকে। তো এরকম করে আমি সব কিছু বাদ দিয়ে দেখেছি যে মোস্ট প্রবাবলি আই সে দিস এগেইন, যে আমাদের ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার এবং আমাদের পাবলিক মেমোরি, এই দুটোর মধ্যে এমন কিছু আছে যে ভীষণ রকমের মিডিওকার মানুষ বানাতে সাহায্য করে, অর্থাৎ মিডিওকার হিসেবে থাকতে সহায়তা করে। এখানে কোনো জেনেটিক বিষয় নাই। কেন নাই? কারণ আমি বাংলাদেশিদের সন্তান যারা বিদেশে বড় হয়, অনেক ছেলে মেয়ে দেখেছি এক্সেপশনালি ব্রাইট। এই দেশের বহু মানুষকে আমি দেখেছি এক্সেপশনালি ব্রাইট। আমি গত রাতেই একজন বাংলাদেশের ব্যবসায়ীর সাথে কথা হলো, নাসিম ভাই, এপেক্সের, এক্সেপশনালি ব্রাইট ম্যান। কয়েকদিন আগে আমার কামাল কাদির ভাইয়ের সাথে দেখলো, বিকাশের হাইলি ইন্টেলিজেন্ট ম্যান এবং এক্সেপশনালি ব্রাইট। তো এরকম প্রচুর মানুষ বাংলাদেশে আছে, আমার বন্ধু বান্ধব। তারা অ্যাবভ, মানে আপনি যেটা বলছেন অ্যাবভ অ্যাভারেজ, বাংলাদেশের অ্যাভারেজ। কিন্তু আমি একটা জিনিস সবসময় দেখেছি যে যাদেরকে আমার ব্রাইট, ট্রুলি ব্রাইট, আমি কোনো মনোলিঙ্গুয়াল পার্সন দেখিনি। কেমন তারা? অল অফ দেম আর বাইলিঙ্গুয়াল, অর্থাৎ তারা বাংলা ভাষা জানেন, দুটা ভাষা অন্তত বলে, দুটা ভাষা অন্তত বলেন, এবং দুটা ভাষা ভালো রকমের নলেজ আছে। ল্যাঙ্গুয়েজের সম্পর্ক আছে এখানে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয়। এবং তারা তাদের যেই প্রবণতা, তাদের যেই আকাঙ্ক্ষা, তাদের যে মনোযোগ স্বাভাবিক মানুষের মতন না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলা ভাষার মধ্যে এমন কিছু নিশ্চয়ই আছে, বাংলা ভাষার স্ট্রাকচার, যারা মনোলিঙ্গুয়াল, যারা বাংলা ভাষাতেই ভাবেন, বাংলা ভাষাতেই লেখেন এবং বাংলা ভাষা কেন্দ্রিক, তাদের মধ্যে এমন কোনো কিছু হয় অ্যাট এ ডিপার লেভেল, যে কারণে তাদের মিডিওকার থাকতে পারাটা সহজ হয়। আমি খাইতে পারবো না, তুইও খাইতে পারবি না, এর সাথে এই মিডিওক্রিটিদের সম্পর্ক কি? এটা সম্ভবত পাবলিক মেমোরির বিষয়, কারণ এটা তো ল্যান্ড অফ প্লেন্টি না, এটা ল্যান্ড অফ স্ক্যান্টি। এবং ল্যান্ড অফ স্ক্যান্টিতে যখন আপনি থাকবেন, তখন আপনার মধ্যে প্রবলভাবে একটা প্রবণতা তৈরি হবে যে খামচায় নেওয়া, কারণ দ্যাটস দ্য মোড অফ সার্ভাইভাল। এবং অনেকেই মনে করে যে বাংলাদেশের ওয়াজ আ ল্যান্ড অফ প্লেন্টি। ইটস নট। মানে ল্যান্ড অফ প্লেন্টি হলে আমাদের গড় হাইট হতো 5 feet 8। এরকম দেশ তো পৃথিবীতে আরো আছে, সব দেশে কি এরকম দশা নাকি? আমি জানি না হওয়া, মানে যে কোনো ল্যান্ড অফ স্ক্যান্টির মানুষ। ইন্ডিয়াও তো ল্যান্ড অফ প্লেন্টি না, ইভেন আমাদের পাশের দেশ। ওরা কি আমাদের থেকে খুব ভালো নাকি? ওরা এরকম মিডিওকার। ও মাই গুড লর্ড, ইউ হ্যাভেন্ট মেট দ্য মোস্ট পিপল অফ ইন্ডিয়া। আই মিন দ্যাটস আ ডিফারেন্ট লেভেল। আমি আপনি শুধু দেখেন যে ইন্ডিয়ার যেটা মানে ক্রেম ডেলা ক্রেমকে আপনি চেনেন, অ্যান্ড দে আর ভেরি গুড। বাংলাদেশেরও ক্রেম ডেলা ক্রেম ইজ ভেরি 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 গুড।
হ্যাঁ, ওই আপনি থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের লোকদের দিয়ে একটা দেশকে বিচার করলে হবে না। মানে ইন্ডিয়াতে থাকে, তারপর ধর্মীয় মানে বিষয় চলে আসলে তো মনে হয় কি যে আমি মুসলমান হয়ে হিন্দুর বদনাম করছি, কিন্তু মানে মানে নিশ্চয়ই রিলিজিয়নের সম্পর্ক নাই ওখানে। না, আচ্ছা। রিলিজনের সম্পর্ক নাই, কিন্তু মানে রিলিজিয়াস অ্যাক্ট থেকে কিছু জিনিস তো বোঝা যায়। যেমন আমি বললে আবার নাকি আমাদের এই জল হাওয়া বেড়ে ওঠা এইসব, কারণ আমরা তো একই রকম আবহাওয়া। আমি জানি না, আমি মানে ইটস এ ভেরি মানে এগুলো জিনিসের তো কোনো টেস্ট করা যায় না, কারণ আপনি সায়েন্টিফিক্যালি কোনো জিনিস টেস্ট করতে গেলে আপনার মানে কন্ট্রোল লাগবে, কিন্তু কোনো কন্ট্রোল নাই। তো নেগেটিভ কন্ট্রোল না থাকলে আপনি কীভাবে করবেন? আর যতগুলো আপনি কোরিলেশন বের করবেন, কোরিলেশন আমার কাছে বাংলা মানে এই সোশ্যাল স্টাডিজের যে কোরিলেশন আমার কাছে মনে হয় যে এটা উইক, কারণ আমি সায়েন্টিস্ট, আই লুক ডেটা ফ্রম এ সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ, এবং মানে এত বেশি কনফাউন্ডার আছে যে এটার মধ্যে কোরিলেশন আমি যখন দেখি তখন আমার কাছে সব কোরিলেশন যথেষ্ট প্রশ্নবিদ্ধ মনে হয় বলে আমি ওই দিকে যাচ্ছি না। আমি অবজারভেশনের কথা বলি, এবং অবজারভেশন যে রাইট রং আমি এটা আমি ক্লেম করছি না, বাট অবজারভেশন থাকা ভালো, মানে মানুষ হয়তো একটা দেখার সুযোগ পায়। আমার কাছে মনে হয় যে এই অঞ্চলের মানুষের মধ্যে তারা যেভাবে পৃথিবীকে দেখে, তারা যেভাবে হাউ থিংস ওয়ার্ক এটাকে কল্পনা করার চেষ্টা করে, ইট ইজ ফান্ডামেন্টালি ফ্লড ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। এবং যে কারণে দেখেন বাংলাদেশে গণতন্ত্র স্ট্যাবলিশড হওয়া খুব ডিফিকাল্ট। আর নৈতিকতা বোধ নিয়ে ও, নৈতিকতা বোধ, এটা তো ভাইয়া দেখেন, আমি তো মুসলমান, এবং আমি মুসলমান হিসেবে যে আমার মোরাল কোড, অর্থাৎ আমি কি করব, মানে মোরালিটি না, আমি মোরাল কোড কথা ইউজ করছি, যে আমি কি করব, এটার আমার যে আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ল্ড, এটা প্রায় পুরোটাই ইসলাম ধর্ম থেকে আসা। তো আমি কি করব এবং আমার প্রেফারেন্স কি হবে, এটার ক্ষেত্রে আমার ধর্মীয় চেতনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই সেই দ্যাট অ্যান্ড দ্যাটস ফাইন। আমি প্রায় ভাবে, এমন আপনি যদি ধর্মীয় মানে মোরাল কোডকে অ্যাকসেপ্ট করেন তাহলে, এবং আপনি যদি মুসলমান হন, তাহলে আপনার একটা কথা একদম শুরুর মানে ক্লাস ওয়ানের ফার্স্ট ক্লাসে আপনাকে মেনে নিতে হবে যে মিথ্যা কথা বলা যাবে না, রাইট? ধর্মীয় কোড সেটা, ধর্মীয় কোড মানে সেটা সব ধর্মেই আছে। সব ধর্মেই আছে, এবং ইসলাম ধর্মে ভেরি এক্সপ্লিসিট অ্যাবাউট ইট। রসুল পাককে জিজ্ঞেস করা হয়েছে, তাকে আলামিন বলা হতো বিশ্ব। না, ওনাকে একবার জিজ্ঞেস করা হলো যে কেউ যদি কঞ্জুস হয় সে কি মুসলমান থাকে? উনি বললেন না, সে মুসলমান থাকে। তো আবার বলা হলো, আই মাইট বি স্লাইটলি রং, বাট দ্বিতীয়বার সম্বন্ধে জিজ্ঞেস করা হলো যে কেউ যদি কঞ্জুস কাওয়ার্ড হয় সে কি মুসলমান থাকে? উনি বললেন যে হ্যাঁ, সে স্টিল মুসলমান আছে। থার্ড টাইম জিজ্ঞেস করলো, কেউ যদি মিথ্যাবাদী হয় সে কি মুসলমান থাকে? উনি বললেন না। তাহলে বাংলাদেশে কি মুসলমান আছে? তা আমি এই কথাটা আমি এই প্রসঙ্গটিতে দেখি যে মানে পলিটিক্যাল ডিসকোর্সে, এবং আমি তো ব্যক্তিগতভাবে আমার যে ইন্টারাকশন, আমাকে নিয়ে এত মিথ্যা কথা লেখা হয়েছে ফেসবুকে, মানে সরাসরি একটা আলেম ধরনের মানুষ, মানে এবং আমি দেখেছি যে মানে আমাকে নিয়ে মিথ্যা কথা উনি এটা জেনারেট করছেন। তার মধ্যে আচ্ছা, আলেম কিনা আমি জানি না, মানে দেখে মনে হয় আলেম, তো ক্লিয়ারলি সে আলেম না, কারণ আলেম মানে ম্যান অফ নলেজ। এক্স্যাক্টলি ম্যান অফ নলেজ। অ্যান্ড আই ডোন্ট নো, বাট দ্য থিং ইজ, এই যে মিথ্যা বলার প্রবণতা, এই প্রবণতাটা যদি মানুষের না থাকে, যে আপনি এতটুকুন ঠিক দেখেন, আমি এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে সত্য বলতে পারি না। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে যেখানে আপনি সত্য বলতে পারেন না, চুপ থাকেন। অ্যান্ড আই এম কোয়াইট সার্টেন, নবী রসুল থেকে নিয়ে একদম সাধারণ মানুষ প্রত্যেকের জীবনে এমন ঘটনা ঘটবেই যেখানে আপনি একটা জিনিস জানেন সত্য কি, কিন্তু আপনি বলতে পারছেন না। দ্যাট ইজ ওকে, আপনাকে চুপ থাকতে হবে, রাইট? দ্যাট ইজ ওকে। আই এম কোয়াইট সার্টেন রসুল পাককে কিংবা কোনো একজন নবী রসুলকে আমি ক্লিয়ারলি বলতে পারছি না যে একটা খাবার সার্ভ করা হলো, উনি খাবারটা ওনার পছন্দ হয়নি, কিন্তু তার যাতে মন না ভাঙে উনি কোনো কিছু বলছেন না। এরকম তো ডেফিনেটলি ঘটেছে। তো সব জায়গায় সত্য কথা বলা যায় না, এবং যেখানে বলা যায় না সেখানে আপনি চুপ করে থাকবেন, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু মিথ্যা বলা কিন্তু একটা ডিফারেন্ট ক্যাটাগরি। হ্যাঁ, না, কিন্তু উনি যদি ওই সময় বলতেন না খাবারটা ভালো হয়েছে, মানে ওই মিথ্যাটা নিশ্চয়ই খুব না, খারাপ ওইটা হতো, তাই না? আমি পার্সোনালি ওটাকে মিথ্যা মনে করি না।
মানে আমার একটা পার্সোনাল ক্যাটাগরি আছে। ধরেন আপনি আমাকে একটা কফি দিলেন, রাইট? এই কফিটা ভালো হয়নি, আমি মানে বললাম খুব ভালো হয়েছে, দুই চুমুক দিয়ে রেখে হ্যাঁ, দিতে কিন্তু আমি বললাম যে খুব ভালো হয়েছে। এইটা আমি মিথ্যার ক্যাটাগরির মধ্যে আমার পার্সোনাল যে চিন্তাভাবনা, ওখানে এটা মিথ্যার ক্যাটাগরিতে পড়ে না। মিথ্যার ক্যাটাগরিতে উপনীত হওয়ার জন্য আপনার একটা এইম লাগবে। আচ্ছা, এই প্রসঙ্গ নিশ্চয়ই আমাদের সামনের আমি আরও যে প্রশ্নগুলো আপনাকে করব সেখানে আসবে। আমি এখন যে প্রশ্নটা করতে চাই, বাংলাদেশে কি 24শে অগাস্টের পর রাজনৈতিক ও সাংস্কৃতিক ল্যান্ডস্কেপে কোনো পরিবর্তন অনেক হয়েছে? পরিবর্তন আসছে। কি? আমরা অনেক কিছু ওভারলুক করি। বাংলাদেশে ঐক্যমত কমিশনের সাথে বসে এক টেবিলে বসে যত যাই হোক ঝগড়াঝাটি করে আমরা একটা কনক্লুশনে আসছি, রাস্তাঘাটে মারপিট না করে। ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এখানে ধরা যাক, এখানে তো একটা পাওয়ার অ্যাসিমেট্রি আছে, তাই না? এখানে বিএনপি তো দল হিসাবে মানে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় দল, এবং মানে বাংলাদেশের মানুষ একমত হয়? আমি শুনেছিলাম কোনো এক জায়গায় যে বাংলাদেশের মানুষ কিছুতে একমত হতে পারে। না, অ্যাবসলিউটলি না। ওখানে যে এক উইথ অল মানে নোট অফ ডিসেন্ট, তারা যে অন্তত লাইক সিভিলাইজড পিপল বসে একটা ডকুমেন্ট তৈরি করতে পেরেছে, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আই ক্যান গ্যারেন্টি সিমিলার পজিশনে যদি শেখ হাসিনা থাকতো, এটা আপনি করতে পারতেন না। একদম ছোট লোকের মতো না, আপনি সব কিছু আটকাই দিলে তো হবে না। আপনার দেখতে হবে যে না, কিন্তু চেঞ্জটা কি হলো? মানে একমত হলো, তারপর আসলে চেঞ্জটা কি হলো? চেঞ্জটা আমাদেরকে এই জিনিসটা আমরা ভুল করি যে আমাদের যে চেঞ্জ একটা প্রসেস। এই প্রসেসে আপনাকে কমিট করতে হবে। ভবিষ্যতে যেই সরকারে আসুক, আপনাকে আমাদের যে সমালোচনার জায়গা, সেটা কিন্তু এখন দেশে কিন্তু স্বাধীনতা আছে। না, যে প্রসঙ্গটাতে আপনি ছিলেন যে সবাই একমত হলো, একটা চার্টার হলো, সেখানে মানে এই যারা এই প্রতিশ্রুতি ছিল, যারা অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিল, তাদের তৈরি দল সেই এনসিপি তো সেখানে সই করেনি, সম্মতি দেয়নি। দ্যাটস ফাইন, ইটস আপ টু দেম অ্যান্ড দে মেড এ ব্লান্ডার, অ্যাবসলিউট ব্লান্ডার। কেমনে? দেখেন, এনসিপির এবং জামায়াত ইসলামী এই দুইটা পলিটিক্যাল পার্টির মধ্যে আমার কাছে একটা প্রথম থেকে একটা জিনিস খুব আপত্তিকর মনে হয়েছে, যে তাদের ডিস্ট্রাস্ট অ্যাবাউট এভরি সিঙ্গল থিং। আপনি যখনই এনসিপি এবং জামায়াত ইসলামী নেতাদের সাথে কথা বলবেন, আপনি দেখবেন ব্যাক ইন দেয়ার মাইন্ড দে ডিস্ট্রাস্ট এভরি সিঙ্গল থিং। মানে এই ধরনের মানসিকতা নিয়ে আপনি মানে বড় লেভেলে কোনো কাজ করতে পারবেন না। ইউ হ্যাভ টু রিয়েলাইজ, ধরেন আমি আর আপনি মিলে যদি একটা সরকার তৈরি করি, এবং আমি আর আপনি যদি আমাদের সর্বোচ্চ কি বলবো শুভকামনা এবং সর্বোচ্চ প্ল্যানিং নিয়েও যদি কাজ করি, বাংলাদেশের এরকম এমন একটা দেশ যেখানে প্রচুর ফাঁকাপ হবে, একটা সমস্যা সংকুল দেশ, এখানে মানুষের কম্পিটেন্স খুব কম। এখন ওই যে ওই ব্যর্থতাকে ধরে নিয়ে যদি আপনি ব্যাক করে মনে করেন যে না 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 আমরা প্রথমেই শুরু থেকে ষড়যন্ত্র করছি, দিস ইজ আ ভেরি রং ওয়ে অফ লুকিং অ্যাট ইট। আমরা যে কোনো কাজ করতে গেলেই প্রচুর সমস্যা তৈরি হয়, কিন্তু তার মানে এই না যে আমাদের নিয়ত খারাপ। এখন জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতাদের মধ্যে আমি একটা প্রবণতা দেখেছি যে তারা যে কোনো কাজ করার আগে এতগুলো সাইড থেকে গিট্টু দিতে চায় যে ওই কাজটাই আগায় না। তারা প্রচুর গ্যারান্টি চায়, যে গ্যারান্টি কোনো মানে সেন্স মেক করে না, কিন্তু তারা ওই গ্যারান্টিগুলো চায়। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন, তারা একটা গ্যারান্টি চায় যে তত্ত্বাবধায়ক মানে বিভিন্ন কমিটিতে সরকারি দলের 3 জন থাকবে, 2 জন থাকবে, বিরোধী দলের 3 জন থাকবে, রাইট? নাও কমন সেন্স কি বলে যে হয় শুড বি ইকুয়াল, রাইট? 3-3 হওয়া উচিত সরকারি দল এবং বিরোধী দল। এবং যদি আপনি আগের থেকেই সেট করে দেন, সরকারি দল বেশি থাকবে? সরকার দল কম থাকবে, বিরোধী দল বেশি থাকবে। হ্যাঁ, মানে সরকারি দল কম থাকে কিভাবে আসলে? এক্স্যাক্টলি। এবং তারা আমার বেশি ভোট পেয়ে যেতে, যে তাদের কারণ হচ্ছে কি, তারা আগের থেকেই মানে ঠিক করে রেখেছে যে বিএনপি উইল অ্যাক্ট লাইক আওয়ামী লীগ, এবং তাকে আটকানোর জন্য আমি ওই পিছনে হাত বেঁধে নদীতে সাঁতরাতে দেব। এখন বিএনপি যে কোনো পলিটিক্যাল পার্টি যে অ্যাকচুয়ালি দেশ রান করবে, সে কোনো দিন এগুলো অ্যাকসেপ্ট করবে না। এটা অ্যাকসেপ্ট করবে কে? সিপিবি, এনসিপি, যারা অ্যাকচুয়ালি ক্ষমতা যেতে পারবে না তারা। ক্ষমতায় যেতে পারবে না মানে এখনই আপনি নিশ্চিত করে কিভাবে বলছেন? না, নেক্সট ইলেকশনে তো পারবে না।
ভবিষ্যতে বাড়তে পারে, কিন্তু সিপিবি এনসিপির পক্ষে নেক্সট ইলেকশনে সরকার গঠন করা কোনো তাদের কন্টেস্ট করছে তারা 10টা সিটে না 30টা সিটে। না, কিন্তু এনসিপি তো জামাতের সাথে জোট হয়েছে। আপনি যদিও ফেসবুকে লিখেছেন তারা একটা ইম্পসিবল জোট, সেটা কেন লিখেছেন আপনি বলতে পারবেন, কিন্তু Oh, yes. তাতে একটা নির্বাচনী জোট এখন। হ্যাঁ, নির্বাচনী জোর। এবং জামাতের মানে আপনি আমি একটু নিউ ইয়র্ক টাইমসে আমি আজকে একটা লেখা থেকে আমি একটু কোট করি। নিউ ইয়র্ক টাইমসে একটা লেখা নিবন্ধ চেপেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, এবং সেখানে কনস্ট্যান্টিনিও হ্যাভিয়ার নামে একজন ব্যক্তি, যিনি সিএসিপি নামে একটা ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো, তিনি বলেছেন তিনি মনে করেন বাংলাদেশে জামায়াত একদিন সরকার গঠন করবে, সেটা এখন থেকে 4-5 বছরের মধ্যেও হতে পারে। Why মানে not? সেই বাংলাদেশের বক্তব্যের সাথে আপনি একমত কিনা সেটা বলবেন, এবং আপনার এই না, why বক্তব্যের not? সাথে এটা মানে relate বাংলাদেশের করবেন। মানুষ যদি তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের জন্য পাঠায়, দ্যাটস ফাইন। মানে আমাদের কারোরই কোনো আপত্তি থাকা উচিত না। তাহলে এখন এনসিপি আর জামাত ইম্পসিবল জোট কেন বলা? আমি জোট হিসেবে ইম্পসিবল জোট বলছি ট্রাস্ট নেই এজন্য আপনি না, বলছেন ওটার যে জন্য না, কারণ mistrust? জোটের আমি কোনো ক্লিয়ার এটার আইডিওলজিক্যাল গ্রাউন্ডিং দেখি না। তারা তো বলেছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই জোট, এখানে আর কোনো আইডিওলজি। দ্যাটস ফাইন। এটা নির্বাচনী বৈতরণী মানে নির্বাচনের যেই জোট করা, সেটার জন্য দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে। সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি আর আপনি আওয়ামী লীগ আর এই জামায়াত ইসলামী আর এনসিপি, আমাদের দুজনের যেই চিন্তাভাবনা, আমাদের দুজনকে যারা ভোট দিবে অর্থাৎ ভোটারদের চিন্তাভাবনা, দুটোতে অ্যালাইন্ড হতে হবে, রাইট? তা আপনি চিন্তা করে দেখেন, ওরা 10টা কিংবা 30টা সিটে কন্টেস্ট করবে, বাকি যে 270 কিংবা 290টা সিট এনসিপির কথা বলছি, ওই সিটে যারা অ্যাকচুয়ালি এনসিপিকে ভোট দিত, যেখানে তারা কন্টেস্ট করছে না, সেই সমস্ত সিটে তো এনসিপির কিছু ভোটার আছে। তারা কি এই জোট শাপলা কলি না থাকলে দাঁড়িপাল্লাকে ভোট দিবে এমন কোনো গ্যারান্টি আছে? আমার কাছে তো মনে হয় না। আমার কাছে মনে হয় তারা ওই সমস্ত, এটা কি আপনার আশা না বিশ্বাস? এটা আমার ধারণা। ওকে। হ্যাঁ, কারণ বিএনপি এবং জামায়াতে ইসলামী যখন 2001 সালের নির্বাচনের আগে জোট করে, তাদের একটা কমন অবজেক্টিভ ছিল যে আমি কোনো মতেই আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেব না। না, ওয়েদার ইউ লাইক ইট অর নট, ভোটাররা ওয়াজ অ্যালাইন্ড উইথ দিস সেন্টিমেন্ট। আমাদের একটা জোট করেছি ফর এই জোট আসার জন্য। এখন জামায়াতে ইসলামী কিংবা এনসিপি বলেন, কারোরই ওই লেভেলের হেট্রেড নাই বিএনপির প্রতি, না ভোটারদের মধ্যে না পলিটিক্যাল লিডারদের মধ্যে। যদি থাকতো তাহলে আমাদের এই যে এই শফিক সাহেব গিয়ে তারেক সাহেবের সাথে দেখা করতো না। না, তারপরে এক ধরনের হেট্রেট বা দুই পক্ষের মধ্যে দিয়ে ছড়ানোর তো না, আছে। জামাত ইসলামী যেটা সমর্থক, তারা দুনিয়ার সবাইকে হেট করে। হ্যাঁ, মানে এটা হচ্ছে গিয়ে একটা নেগেটিভ মেন্টালিটির পলিটিক্যাল পার্টি। আচ্ছা, মানে জামাতকে আপনি নেগেটিভ মেন্টালিটির পলিটিক্যাল পার্টি বলছেন, মানে আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে আসলে দল হিসেবে জামাতকে কিভাবে মূল্যায়ন করেন, আমি এবং এটাকে কাল্ট হিসেবে নির্বাচনের মাঠের আমি এটাকে কাল্ট হিসেবে বিবেচনা করি। মানে জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ, এই দুজনের মধ্যে অনলি ডিফারেন্স মানে সমর্থকদের মধ্যে আমি দেখেছি যে জামায়াত ইসলামের নেতা এবং কর্মীদের মধ্যে অনেস্টি আছে, মানে অনেস্টি, আর্থিক অনেস্টি, এই ব্যাপারে তারা আওয়ামীদের মতন লুটপাট করে না। কিন্তু বাকি সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যে দখল করার মেন্টালিটি, এটা জামায়াত ইসলামের, মানে আমি সবাইকে বলি, মানে আপনাদের দর্শকদেরকে বলি, আপনারা যদি একজন জামাতি ইসলামের সমর্থকের মাইন্ডসেট বুঝতে চান, আপনারা সল্ট বার্ন বলে একটা ফিল্ম আছে, এই সিনেমাটা দেখবেন। এবং এই সিনেমার একটা প্রোটাগনিস্ট অলিভার, এই ক্যারেক্টারটা আমি আগে থেকে বলে দিচ্ছি না, মানে অলিভার ক্যারেক্টারটা একজন জামায়াত ইসলামের অ্যাভারেজ সমর্থকের যে মেন্টালিটি, সেটাকে খুব ভালোভাবে ক্যাপচার করে। কেন বলছি? এই যে লুকিয়ে থাকা মেন্টালিটি, ধরেন মানুষ বলে না যে গুপ্ত, ইটস ট্রু, ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু, যে তারা মানে কখনো ছাত্র মানে বিএনপির ভিতরে লুকিয়ে থাকে, কখনো আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে থাকে। এবং এই লুকিয়ে থাকা মেন্টালিটি, মানে লুকিয়ে থাকার কারণে তাদের মধ্যে একটা খুব মানে মুসলমানের মধ্যে একটা আপনার অনার থাকতে হবে। এখনো তারা গুপ্ত আছে নাকি? এখন তো তার ও ইয়েস, না, ইটস এ ভেরি
ডাউন ডিপ ইনসাইড তারা যেটা ভিতর থেকে করতে চায় সেটা হচ্ছে যে কেউ যেন আমাকে খারাপ না মনে করে সামাজিকভাবে। এটা কি আপনি জামাতকে হেট করেন বলে বলছেন নাকি মানে আমি জামাতকে হেট আপনার করি না, আমি ভালোবাসেন? চিন্তায় পড়ে গেছেন। চিন্তা মানে ভালোবাসি বললে মোস্ট প্রবলি মিথ্যা কথা বলা হবে, হ্যাঁ, কিন্তু আমি ডেফিনেটলি হেট করি না। এবং এই সাথে এটাও সত্য যে আমি অনেক জামাতি মানুষ আছে যারা গত 15 বছরে প্রচুর কষ্টের ভিতর দিয়ে গেছে। এটা না আমার বারবার মনে পড়ে। তারা তো মানুষ, যে দলেরই সমর্থন করুক, তারা তো Exactly. মানুষ হিসেবে এই যে আরমান ছিল, সাফার করা উচিত আরমান না। ছেলেটা, আই ক্যানট ফরগেট দ্যাট। তো এইরকম লোকদেরকে আমি আসলে ভালোবাসি, কিন্তু অ্যাজ মানে হোয়াট আই ডোন্ট সাবস্ক্রাইব টু অ্যাট অল হচ্ছে কি জামাতি ইসলামের যেই আইডিওলজি। আইডিওলজি অ্যাবাউট, কারণ আমি তো দেখেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু এক্সপ্লেইন যে আমি একজন কমিটেড মুসলমান, কিন্তু আমি অ্যাবসলিউটলি এগেইনস্ট ইসলামিস্ট পলিটিক্যাল পার্টি। কেন? মানে সব ইসলামিস্ট পলিটিক্যাল Yes. পার্টির বিরুদ্ধে আপনি? Yes. কেন? মানে আইডিওলজিক্যালি নট। আপনি যদি এখন ইসলামিস্ট হন, আমি আপনার এগেনস্টে না, কিন্তু আমি ডেফিনেটলি পলিটিক্যাল পার্টির যে আইডিওলজি, ইসলামিস্ট পলিটিক্যাল যে আইডিওলজি, এটার বিরুদ্ধে বলতে পারেন। এটার কারণ হচ্ছে গিয়ে মুসলমান বলে। কারণ দেখেন, আমি একটা জিনিস বুঝি যে যখন আপনি ধর্মকে রাজনীতির সাথে মিলায় ফেলবেন, তখন দে উড বি আ গ্রুপ যে জান্নাতের টিকিট বিক্রি করবে, তো দে উড বি আ গ্রুপ যে আমার ধর্মকে টার্নিশ করবে। এই জিনিসটা আমি নিতে পারি না। কিন্তু তারা তো একজন হিন্দু প্রার্থীকে প্রার্থী করেছে। এটা চালাকি, এগুলো জাস্ট ননসেন্স। এবং এগুলি হচ্ছে গিয়ে মানে দেখেন, তারা একটা হিন্দু লোককে তাদের টিকিট দিতে পারে, কিন্তু কোনো মেয়েকে টিকিট দিবে না। মানে হোয়াট ডু ইউ কনভে টু ইউর ওন পিপল? এবং আমি বলছি না যে তাদের একটা মেয়েকে দিতেই হবে মানে কোটা ভরার জন্য, কিন্তু আমি বলছি যে ইট সেইজ আ লট অ্যাবাউট দেয়ার ভিশন, যে তারা কোন ধরনের বাংলাদেশ বানাতে চায়। এবং জামায়াত ইসলামের মধ্যে হ্যাভিং সেড সো, যে এটা জামায়াত ইসলাম কিন্তু ইসলামিস্টদের মধ্যে মোস্ট প্রবলি সবচাইতে বেশি উইমেন ফ্রেন্ডলি ইসলামিস্টদের মধ্যে। তাদের এই অবস্থা, বাকিদের কী অবস্থা আপনারা নিজেরা দেখেন। কারণ হচ্ছে কি যে ইসলাম, আপনি যদি ধর্মকে রাজনীতির সাথে মিলাই ফেলেন, ক্ষতিটা হয় ধর্মের। এই যে ইসলামকে রাষ্ট্রধর্ম বানানো হয়েছে, ইসলাম কি কোনোদিন বলছে আমি রাষ্ট্রধর্ম হতে চাই? ইসলাম কি বলছে যে ইসলাম একটা রাষ্ট্র সেটা হতে তো পারে? একটা ইসলামিক পার্টির হাত ধরে আসে নাই আসলে। হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে আমি ফেনোমেননটাকে দেখার চেষ্টা করেন, যে ইসলামকে যে রাষ্ট্র ধর্ম বানানো হয়েছে, এতে ক্ষতি হয়েছে ইসলামের। কারণ এমন অনেক জিনিসের জন্য আপনি দায়ভার দেন ইসলামকে, যেটা ইসলাম কোনদিন হইতেই চায়নি। আচ্ছা ভাই, আরো অনেক প্রসঙ্গ আছে, সো জামাত নিয়ে অনেক কথা বলার মতো সময় নেই আমাদের। শুধু আমি এক লাইনে জানতে চাই, জামাত কি ইলেকশনে জিতবে? চান্স কতটা তাদের? আমি যেভাবে দেখি, আমি কি চাই কি না চাই সেই কথা বলছি না, আমি যেভাবে দেখি, দ্য ওয়ে আই লুক অ্যাট দ্য নাম্বারস, নো দে আর নট ইন এ ভেরি গুড পজিশন। আপনার 2016 ইউএস ইলেকশনের কথা মনে আছে? ইয়েস। ট্রাম্প জিতলো। হ্যাঁ। মানে অ্যানাউন্স হওয়ার আগ পর্যন্ত তো কেউ কল্পনা, হিলারি তো ক্যাবিনেটও বানিয়ে ফেলেছিলেন। তার হাজব্যান্ড বিল ক্লিন্টনকে কি ডাকা হবে উনি যখন প্রেসিডেন্ট হবে, সেটা নিয়েও নিউজ পেপারে আলোচনা হচ্ছিল তখন। হতে পারে, বাংলাদেশের মানুষ যদি চায়, দ্যাটস ফাইন। মানে এটা কি শকিং হবে খুব যদি সরকার গঠন করে? তার ক্ষমতায় চলে আসে? ইয়েস, আই উড, মানে আমার যেই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, আই উড কোয়েশ্চেন ইট। আমি এগেইন, আমি কোন সাইড জিতুক না হারুক, এটা নিয়ে আমার খুব বেশি আগ্রহ নেই। আমার যেটা আগ্রহ, বাংলাদেশের মানুষ যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে ভোট দিতে পারে। কারণ হচ্ছে কি, আমাদের ডেমোক্রেসিটা বাঁচাতে হবে। আমাদের দেশের মানুষদেরকে যে অ্যাকচুয়াল প্রবলেম, সেটা সলভ করতে পারতে হবে। এবং বাংলাদেশের মানুষের কোটি কোটি সমস্যা, পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই প্রবলেম সলভ করা যাবে না। মানুষের স্ট্যাবিলিটি লাগবে। এই স্ট্যাবিলিটি দেওয়ার যে দল দিতে পারবে, দ্যাটস ফাইন। কিন্তু আই নো ওয়ান থিং ফর শিওর, যে কোনো নন পলিটিক্যাল গভর্নমেন্ট দিতে পারবে না গত 1.5 বছর, সেটা হচ্ছে তার প্রমাণ। প্রথম থেকে আমি বলছি যেটা পারবে না।
তার মানে কি একটাই দল বাকি থাকলো বিএনপি, এখন Well- বড় দল মাঠে যারা আছে। হ্যাঁ, ফর নাও বিএনপি ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি অ্যান্ড হোয়াট আই লাইক অ্যাবাউট দেম যে তাদের একটা প্ল্যান আছে। জামাতে নেই? না, ইটস নো প্ল্যান। জামাত গতকালকেও তাদের নির্বাচনী কিছু roadmap চ্যাট announce জিপিটিতে করেছে। আপনি এরকম অনেক কথা লিখতে পারবেন, এগুলো যেগুলো ভেরি নন ডিসক্রিপ্ট লেখা মানে জিনিস, এগুলোর মধ্যে কোনো ইমাজিনেশন নাই, কোনো প্ল্যানিং নাই। আই ওয়াজ হ্যাভিং দিস চ্যাট কিছুক্ষণ আগে যে আপনাদের একজন রিপোর্টারের সাথে, যে এগুলোকে আমি কোনো প্ল্যানিং মনে করি না। মানে অধিকাংশ যেগুলো তারা পরিকল্পনা বলছেন সেগুলো হচ্ছে গিয়ে রাষ্ট্র সরকারের স্বাভাবিক কাজে তারা মোর ওভারসি করবেন। এগুলা ওয়েল দিজ আর গুড উইশেস। মানে আমি হাসি লাগছে যদি প্রকিউরমেন্ট করবেন, মানে আমার না হাসি লাগছে এই কারণে যে দে আর সো ফার ফ্রম রিয়ালিটি, দে জাস্ট ডোন্ট নো যে সরকারের আমলাতন্ত্রের ভিতরে এক সরকারি কর্মচারী আরেক সরকারি Procurement কর্মচারী already আছে তো। থাকুক তো বড় কথা, মানে তারা যেই দোতনাটা দিতে যাচ্ছেন যে তারা খুবই ডিজিটাইজ করে ফেলবেন, হ্যাঁ, মানে এই প্ল্যানিংগুলোর এবং বিএনপিও এই ধরনের প্ল্যানিং দিয়েছে। কিন্তু নাও আমার কাছে হাসি লাগে যে দ্য রিয়ালিটি ইজ সো ডিফারেন্ট যে তারা বোঝেই না যে সরকারি কর্মচারী একজন আরেকজনের সাথে কোনো সরকারি ইমেল নাই। সরকারি এক দুইটা তিনটা মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে কোনো একটা বিষয়, তারা কোনো গুগল ড্রাইভে কোনো একটা ডকুমেন্টস বানাতে পারে না। মানে ইউ ফিনিশ সামথিং অ্যান্ড দেন ইউ গিভ ইট টু সামবডি এলস, সে দেখবেন একটা মানে জব ক্রিয়েট করতে আমাকে একজন বলছিল 9 মাস সময় লাগে 3টা পজিশন ক্রিয়েট করতে। কারণ আপনি যখন ঠিক করবেন ওরা অর্থ মন্ত্রণালয়ে যাবে, অর্থ মন্ত্রণালয়ে দেখার পর এটা বা জনপ্রশাসনে যাবে, মানে এরকম চিঠি চালাচালি হবে। এনি মানে ইমেল পৃথিবীতে আসছে আমি ব্যবহার করি 30 বছর ধরে। এনি সেন্সিবল গাই হোয়াট দে উড ডু, আপনি একটা গুগল ড্রাইভে একটা কমন ডকুমেন্ট করেন, যে যার ইনপুট দিবে, ইউ ফাইনালাইজ ইট। এই জায়গায় আমরা আসতে পারিনি, আর আমরা পুরা মানে মানে পাবলিক সার্ভিসকে ডিজিটাইজ করতে চেষ্টা করছি। সো এগুলো কথা বলা যায় অনেক, বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। এবং আমার কাছে যেটা মনে হয় যে যারা মানুষের সমস্যার সমাধান করার জন্য অ্যাকচুয়ালি আন্তরিক, তাদেরই সরকারে আসা উচিত এবং এই দেশের মানুষের দেখা উচিত যে কে। সেটা বুঝবো কেমনে? ইউ লুক অ্যাট দেয়ার প্ল্যানস, আপনার যারা টপ লিডার তাদের কথাবার্তা শোনার পর আপনার যদি মনে হয় যে এই লোকগুলার একটা ভিশন আছে, প্ল্যান আছে, তাকে ভোট দেন। আচ্ছা ধরেন আমার প্ল্যান আছে, আমাকে দেশের মানুষ পছন্দ করেছে, সরকার গঠন করে ফেলেছি, ফেব্রুয়ারি 2026-এ নতুন একটা রাজনীতি মানে দেশের যে অবস্থা অর্থনৈতিক এবং সব মিলে বাংলাদেশের যে অবস্থা আসে, যে মাজুল আপনি বলছেন, কতদিন সার্ভাইভ করতে পারবে এই সরকারটা? কতটা স্ট্রং হবে, কতটা হতে পারবে? কারণ আরেকটা দলকে আসলে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তারাও নিশ্চয়ই মাঝে মাঝে ফুঁসে উঠতে চাইবে, আবার এখানে একটা বিরোধী দল। আমি একটা জিনিস দেখি কি ভাই, বাংলাদেশের মানুষ কোনো পলিটিক্যাল পার্টির যদি গুডউইল থাকে এবং যদি গুড ইন্টেনশনস থাকে, তারা কিন্তু তাদেরকে সাপোর্ট বজায় রাখে। বাংলাদেশের একটা সুবিধা হলো সরকার চালানোর, মানুষের এক্সপেকটেশন কিন্তু আসলে খুব কম। কারণ যদি ওয়েস্টের সাথে বাংলাদেশের কম্পেয়ার করেন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক রেজিলিয়েন্ট, তারা সেলফ সাফিশিয়েন্ট অনেক ব্যাপারেই। সাধারণ মানুষের সরকারের কাছ থেকে খুব বেশি আশা করে না। আমি মনে করি যে বাংলাদেশের আগামী সরকার যদি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারে, স্ট্রংলি অ্যাটলিস্ট কমিট করে। কিভাবে করবে? পুলিশের অবস্থা, পুলিশে তো সংস্কারের কথা বলা হয়েছে, একটা পোশাক বদলেছে দেখলাম। ওই আপনি ইউ উইল বি সারপ্রাইজড এই পুলিশ নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কীভাবে কীরকম মানে এফিশিয়েন্ট হয়ে ওঠে, ইউল সি দ্যাট। আপনি বাংলাদেশের পুলিশকে বুঝতে পারতেছেন না, তাদের যে ইন্টেনশনটা নাই। কারণ কি, আমাকে এই কথা 3-4 মাস আগে এক পুলিশের কর্মকর্তা আমাকে বলেছিলেন, হি ইজ প্রবলি রাইট, যে আমাকে তখনও মাজুল অবস্থাতে আমি বললাম যে এত বাজে অবস্থা কেন। আই ওয়াজ হ্যাভিং দিস চ্যাট আফটার ওই যে লাস্ট উঠায় পুরায় দেওয়া হলো ওই ঘটনার পরে। তো উনি বললেন যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসার 3-4 মাস পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাই আমি তাকে আপনার কথাটা জিজ্ঞেস করলাম যে এখনও তো মানে এমন তো কোনো নতুন পিপল আসবে না, মানে জনবল তো আপনার কম। তখন বলে ভাই এখন যদি আমি কিছু করতে চাই, যে পুলিশ অফিসারটা কিছু করতে যাবে, ওই কাউরে পিটাইতে হবে, পিটাইলেই ফেসবুকে মানে জাগ্রত জনতাটা দিবে, দিয়ে পরের দিন এই তো শাহবাগে আয়, হ্যাঁ এই তুই সাহেবাগে আয়, ওকে সাইজ করতে হবে। এখন ও কিছু এটা ওন করে না,
পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পলিটিক্যাল গভর্নমেন্টের নেসেসিটি অ্যান্ড তাদের হায়ারার্কি অফ এক্সপেকটেশন ইজ ডিফারেন্ট। তাদের এক্সপেকটেশন হচ্ছে মব তৈরি করা যাবে না, অ্যান্ড মব তৈরি করা না যাওয়ার জন্য যদি ওখানে পিটাইতে হয় সো বি ইট। এখন ওই ফর্মে যখন যাবে, ইয়েস, দুই একটা লোককে হয়তো অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হবে, সত্যি কথা, কিন্তু পিপল উড অ্যাকসেপ্ট ইট। কারণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এসে ঢাকা শহরে আমি যার সাথেই কথা বলি, এই মবতন্ত্রের উপর তারা ভয়ঙ্করভাবে অতিষ্ঠ। মপতন্ত্র কি চলে যাবে একটা সরকার আসলে? মানে মানুষ তো মজা পেয়ে যাচ্ছে। টু এ গ্রেট এক্সটেন্ট যাবে। মানে কি আপনার যেই মানে হাটুডা কিল বাংলাদেশে, এটা কিন্তু যে মপতন্ত্র হঠাৎ আসছে এরকম না, না সবসময় ছিল। হাটুডা কিলের মানে আপনার জেনারেশনের সময় হওয়ার কথা, যে বাজারে গেলে যে ভাগের কিল দিয়ে আসা একটা হ্যাঁ হ্যাঁ, এর সবসময় ছিল। মানে দেখেন, এই দেশের মানুষ খুবই প্রতিকূল অবস্থায় জীবন কাটিয়েছে, মানে সিন্স টাইম ইমমেমোরিয়াল। এখানে জীবন ধরে রাখা খুব কঠিন, খুবই কঠিন। 7 মাস এখানে বন্যা থাকতো, রেনেলের বিবরণে আছে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বন্যা থাকতো। এবং বন্যা মানে কি, মেঘনার 17 মাইল ভেতর পর্যন্ত পানি। তো আপনি এর মধ্যে থাকবেন কীভাবে? এর মধ্যে সাপ আসে, তারপর অনেক কবিরা লিখেছেন পশ্চিমবঙ্গে বাঘ, কুমির, বন্য জন্তু, ভয়ঙ্কর জায়গা, মশা, সাপ। তো এত সমস্যার মধ্যে যখন আপনাকে থাকতে হবে, আপনাকে মানে দল পাকায় থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি ব্রুটাল। লাইফ অ্যাট ইজ বেয়ার ফর্ম। আপনার জীবন বাঁচাতে গেলে দলবদ্ধ হয়ে আপনাকে অ্যাকশনে যেতে হবে বাঘের এগেনস্টে। আপনি তো একা একা বাঘ মারতে পারবেন না। ইউ হ্যাভ টু বি অ্যালার্ট অল দ্য টাইম। এবং এই যে মেন্টালিটি, এই মেন্টালিটির একটা এক্সটেনশন হচ্ছে গিয়ে মব। এই যে আজকে যেটাকে আমরা মব বলি, আপনি 2020 সালে ঢাকার লাইফ নিয়ে অনেকেই তাদের স্মৃতিকথায় লিখেছেন। তারা ওই সময় বলতো সাম্প্রদায়িক রায়ট বলতো, জিনিস কিন্তু একই। না, মবের ঘটনা ঘটেছে তো আপনার মনে আছে কিনা, যে এক সময় ছেলে ধরা সন্দেহে বেশ কিছু মানুষকে মেরে ফেলা হলো, যে পদ্মা সেতু যখন Yes, বলা হচ্ছিল যে মস্তক লাগবে, এরকম একটা ইয়ে ছড়ে পরে একজন মহিলাকে মেরে ফেলা হলো ঢাকায়। ভেরি স্যাড। উনি তার ছেলেকে আনতে গিয়েছিলেন। তো এরকম যেটা অর্গ্যানিক মব, এটা হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু যেগুলো প্ল্যান্ড পলিটিক্যাল মব, এটাকে বন্ধ করা যাবে। বিএনপির জন্য এই নির্বাচনটা মানে এখনো তারা ক্যাম্পেইনই শুরু করতে পারেনি। ওই অর্থে আমি জানি না মাঠের কি অবস্থা। আমার মনে হয়েছে যে জামাত আসলে অনেক দিন ধরে নির্বাচনের মাঠে আছে, যেটা হয়তো বিএনপি আছে কিনা আমি ভালো বলতে পারবো না, আপনি হয়তো বলতে পারবেন, আপনি বেশি খোঁজখবর রাখেন। আসলে কতটা সহজ হবে এই নির্বাচন জিতে বেরিয়ে আসা, যদি তারা জেতে? কঠিন হবে। আমি একটা সিম্পল কথা বলি, আলটিমেটলি যারা মনে করছে নির্বাচন ফেসবুকে হবে, দে আর রং। আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট। আমি বাংলাদেশের না, নির্বাচন ফেসবুকে হয় না, ডেফিনেটলি ফেসবুকে হবে না। আলটিমেটলি যেই দলের বেশি কর্মী আছে এবং লেগ ওয়ার্ক করতে পারবে বেশি, সেই দল জিতবে ইলেকশন। যারা 1.5 বছর ধরে লেগওয়ার্ক করছে সব আসনে আপনার ওই ঢাকা শহরে লেগ ওয়ার্ক করে লাভ নাই ফর লেটস সে নরসিংদীর জন্য। মানে লেগ ওয়ার্ক বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে যেই দলের বেশি কর্মী বাহিনী আছে, যেই দলের বেশি কর্মী বেশি মানুষের সাথে গিয়ে ইন্টারাক্ট করবে ফেস টু ফেস, সেই দল নির্বাচন জিতবে। এন্ড অফ দ্য ডে বাংলাদেশের নির্বাচন জিততে হলে, আপনি যদি আমাকে একটা প্রশ্ন করেন, এটা আমার অভিজ্ঞতা, আমি একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি করতে চাই। আজকেই শুনলাম যে একটা নতুন, হ্যাঁ, সম্ভবত তাদের নাম জনযাত্রা হবে। বেস্ট উইশেস ফর দেম। বাংলাদেশে সেন্ট্রাল লেফটের একটা পলিটিক্যাল পার্টির দরকার আছে, সেটা ভিন্ন কথা। আমি একটা পলিটিক্যাল পার্টিকে এসেনশিয়ালি তখনই সিরিয়াসলি নেই যখন তার বাংলাদেশে 9 থেকে 10 লাখের মতন কর্মী লাগবে, যারা লাস্ট 3 মাস সময় প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা সময় পার্টির জন্য ব্যয় করতে পারবে। এই কাজটা, এটা হচ্ছে কি আমাদের বলে না ওই যে ক্রিটিক্যাল মাস, এটা হচ্ছে ক্রিটিক্যাল মাস। বাংলাদেশে এই সক্ষমতাটা বিএনপির ছিল আর আওয়ামী লীগের ছিল।
এখনও জামায়াত ইসলামের হয়নি। জামায়াত ইসলামের হয়েছে হচ্ছে বিভিন্ন রিজনে, পুরো বাংলাদেশে হয়নি। ওই জায়গাটায় যারা যেতে পারবে, এইটা হচ্ছে গিয়ে মাস্ট। এটা ছাড়া আপনি বাংলাদেশে নির্বাচন জিততে পারবেন না। তো যে যাই বলুক, এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ ফেস টু ফেস ইন্টারাকশনকে সবচেয়ে বেশি মূল্য দেয়, এবং ওই কাজটা করা খুব কঠিন, অনেক সময় লাগে, কিন্তু ওখানে আপনাকে যেতে হবে। ওখানে যাওয়া ছাড়া বাংলাদেশের নির্বাচন যেটা খুব কঠিন। আমি এখনও জানি না যে জামায়াত ইসলামী কতটা ফার অফ ফ্রম দ্যাট পয়েন্ট, কিন্তু যদি জামায়াত ইসলামীকে নির্বাচনে জিততে হয়, তাকে ওই ফেসবুক দিয়ে জিততে পারবে না, জিততে হবে এই লেগ ওয়ার্ক দিয়ে, যেখানে আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ ভোটারকে ফেস টু ফেস ইন্টারাক্ট করতে পারবেন। ফাহাম ভাই, আপনি একজন মজার মানুষ, আপনার সাথে এতক্ষণ ধরে সিরিয়াস আলাপ করতেছে, এটা আমার ভালো লাগতেছে না। একটু লেস সিরিয়াস ব্যাপার একটু আলাপ করি। একজন বড় রাজনীতিবিদের, মানে একটা প্রধান দলের বড় নেতার আত্মীয়, মানে এটা আপনার জন্য ম্যানেজ করা কতটা কঠিন বা সোজা? এটা কি আপনার সুবিধা দেয়? আমি এভাবে দেখিই না দুনিয়া। মানে ইয়েস, আমাকে কিছু জায়গায় তো সুবিধা দেওয়া হয়ই, স্পেশালি কেউ যদি বিএনপিকে ভালোবাসে, যদি বিএনপির পন্থী মানুষ হয়, তাহলে আমাকে কিছু গুরুত্ব দেয়, এবং আমাকে হয়তো কিছু বেনিফিটও আছে, মানে কিছু বেনিফিট আছে। কিন্তু আমি এইভাবে না দুনিয়া দেখি না। দুনিয়া আপনাকে, আমি একা দুনিয়া থেকে আসছি, এখান থেকে একা চলে যাব, হয়তো আর 20-25 বছর বাকি আছে। ইউ মাস্ট নট গেট টু মাচ ইনভলভড ইন ইট। দ্যাটস হাউ আই ভিউ ইট। আমি আরেকটু প্রিসাইজ করি, আপনি একজন বিজ্ঞানী, একজন লেখক, একজন রাজনৈতিক বিশ্লেষক। শুরুতে আমি আপনাকে এটা বলেই আইডেন্টিফাই করেছি, তো মানুষ যখন আপনাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই বলে অ্যাড্রেস করে, তখন আপনার কেমন লাগে? ফাইন, আপনার যা ইচ্ছা, বিহারি, মুসলমান, আওয়ামী দালাল, যা হোয়াট এভার ইউ সে। এতে আমার ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না। কারণ হচ্ছে গিয়ে দেখেন, বাঙালি একটা বিচিত্র জাতি, বিচিত্রতার মানুষ। হ্যাঁ, বিভিন্ন সময় তারা বিভিন্ন কথা বলবে। আমি আই হ্যাভ সিন অল দিস। মানে আমি যখন প্রথমে দিনে লিখতাম, তখন আমি ছিলাম আওয়ামী, মানে এটা আমি 20 বছর আগের কথা বলছি। তারপর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, তখন আমি হয়ে গেছিলাম জামাত, এখন হয়ে গেছি আমি বিএনপি, এবং হয়তো ভবিষ্যতে বিএনপির লোকরা আবার আমাকে ঘৃণা করা শুরু করবে। দ্যাটস হোয়াট লাইফ ইজ। দেখেন, আমি একটা কথা বলি, আমি 9 বছর বয়সে এতিম হওয়া ছেলে। আই নো হোয়াট লাইফ ইজ। এই সামান্য জিনিস আমাকে টলাইতে পারে না। আই হ্যাভ সিন ইট অল, অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস। ব্যাপার হচ্ছে কি, আমি কেবল একজনকেই ভালোবাসি, উনি যদি আমার উপর রাজি হয়, দ্যাট ইজ ফাইন। কে সে? আল্লাহ তাআলা। আচ্ছা, অ্যান্ড উনি যদি আমার উপর রাজি থাকে, দ্যাট ইজ ফাইন। এই সরি ফর দ্যাট, প্লিজ। এটা আমরা টুট টুট করে দেবো। হ্যাঁ, কে কি বলে না বলে, এইগুলো নিয়ে পড়ে থাকলে আপনি দুনিয়ায় হ্যাঁ, মানে ইউ উইল ওভার কমপ্লিকেট থিংস। আই ডোন্ট ডু দ্যাট, অ্যান্ড এটার মধ্যে এনগেজ হওয়া যাবে না। এটা হচ্ছে কি আমার কথা। মানুষের যতটুকু উপকার করা যায়, ভালো করা যায়, আমার পক্ষ থেকে দ্যাটস ফাইন। অ্যান্ড আই ভিউ মাইসেলফ অ্যাজ আ রাইটার। আই ডোন্ট ভিউ মাইসেলফ অ্যাজ এ পলিটিশিয়ান অর এনিথিং। আমি অ্যান ইটার্নাল ভয়ার। আমি দেখি, সবাইকে দেখি, আমি বোঝার চেষ্টা করি, সেজন্য আমি লেখার মধ্যেগুলো আসে। কিন্তু এসেনশিয়ালি আমি রাইটার, অ্যান্ড অনেকে আপনাকে অনেক কিছু বলবে, ম্যাক্সিমাম পাত্তা দিই না, কারণ মোস্ট অফ দিস পিপল আর নট ভেরি ব্রাইট, যারা আমাকে নিয়ে ফাট করে একটা কমেন্ট করে বসে। দ্যাটস ওকে, ইফ ইট মেক্স দেম হ্যাপি, দ্যাটস ফাইন। থ্যাংক ইউ ফাহাম ভাই আমাদের এখানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাহাম আব্দুল সালামের সঙ্গে কথা চলুক আজ এ পর্যন্তই। ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ দেখবার জন্য।